টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রথম থেকে চতুর্থ সেট অবধি প্রশ্ন এবং তার উত্তর। তো তোমাদের এই পরীক্ষাটা যেহেতু হলিস্টিক কার্ড অনুযায়ী হচ্ছে, তার জন্য এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকছে 30, সময় পাচ্ছ তোমরা 1 ঘন্টা। তো ভিডিওটা যেহেতু 4টে সেটের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, তার জন্য একটু বড় হবে। আর তোমরা অবশ্যই তোমাদের বইটা খুঁটিয়ে পড়ে তারপরে এই 4টে সেটের প্রশ্ন উত্তর দেখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত হবে। তাহলে দেখো আজকের প্রথম সেটটি। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো যে এবার থেকে তোমাদের হলিস্টিক কার্ড চালু হচ্ছে, তো তার জন্য এই প্রশ্নের পূর্ণমান থাকছে তোমাদের 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। এর আগে যেখানে তোমরা 15 নম্বর পরীক্ষা দিতে, এবার থেকে সেই পরীক্ষা হবে 30 নম্বরের। যেহেতু এবার হলিস্টিক প্যাটার্ন চালু হচ্ছে, তার জন্য তোমাদের নাম্বার বিভাজনের সিস্টেমটাও পরিবর্তন হচ্ছে এবং সেটা তোমাদের কাছে একদম নতুন। ওই জন্য ফার্স্টে আমি তোমাদের সিলেবাস সহ নাম্বার বিভাজনটা একবার দেখিয়ে দেবো, তারপরে তোমাদের প্রশ্ন এবং তার উত্তরে আমি ঢুকবো। তো দেখো তোমাদের নাম্বার বিভাজন কেমন করে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে 8টা, যেখানে তোমরা পাটিগণিত পাবে 4টে, বীজগণিত পাবে 2টে, জ্যামিতি পাবে 2টে। সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও থাকবে 8টা, 2 × 8 = 16। এখানে তোমরা পাটিগণিত থাকবে 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। বীজগণিত থাকবে 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। আর সম্পাদ্য থাকবে 2টো, 3 × 2 = 6। সম্পাদ্য 3টির মধ্যে 2টি করতে হবে। মোট 30-এর নাম্বার বিভাজন এইভাবেই হবে। বোঝা গেছে? তাহলে এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরটি। তবে তার আগে বলে রাখি, যেহেতু এই বিষয়টা আমাদের নতুন, তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের অলরেডি একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি হলিস্টিক প্যাটার্ন অনুসারে 30 নম্বরের। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওটার পর কোন সাবজেক্টের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ভিডিও লাগবে, এবং এছাড়াও তোমাদের রাই মার্টিন যেটা নতুন পাবলিশ করেছে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী, তার প্রশ্ন উত্তর আমি করিয়েছি, সেটা কোনটা তোমাদের চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, এবং কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখবে। তো দেখো, প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 4 = 4। 25 টাকার 8% হলো 1 টাকা, নাকি 2 টাকা, নাকি 3 টাকা, নাকি 4 টাকা? তো দেখো এখানে কি করা হয়েছে, 8/100 × 25। তো এখানে দেখো, যদি আমরা দাঁড়াও তোমাকে দেখাই এখানে অঙ্কটা করে, যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো 25কে কিন্তু 4 দিয়ে কাটলে আমরা 25 × 4 = 100 হবে। ঠিক আছে, এবার দেখো এই 8কে আবার 4 দিয়ে কেটে দেবো, তাহলে কি হলো, 2 হলো উত্তর। তো এখানে তোমরা 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর পেয়ে গেলে। এবার চলে আসবো পরের প্রশ্ন। বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? 2:3, নাকি 1:2, নাকি 3:4, নাকি কোনোটিই নয়? এবার আমরা ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই এর যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই এর 3 গুণ হবে। তাহলে সেই হিসাবে যদি দেখি, এক্স প্লাস ওয়াই সমান 3x - 3y, 4y = 2x। তাহলে এখান থেকে আমরা x/y সমান পাবো 2:1। তাহলে অনুপাতটা কি হবে, 1:2 বা 2:1। ঠিক আছে, x/y বা y/x। এবার দেখো পরেরটা, x⁴a গুণ x⁴b, এটা মানে কি? অপশন এ x × y⁴a, নাকি xy⁴2, নাকি x⁴a, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়, কারণ হচ্ছে x⁴a গুণ x⁴b মানে হচ্ছে x⁴a + b। বোঝা গেল? এবার কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি হয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো এর যদি অনুপাতটা আমি করি, তাহলে আমরা পাবো 1:2:1। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, 1:2:1। নেক্সট দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 5-এর 7-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 4 হবে? তো ধরি যোগফল প্রাপ্তির জন্য x যোগ করতে হবে, তাহলে 5/7 + x = 4। তাহলে x এর মান কত? 4
-5/7। তাহলে এখানে যদি আমরা দেখি 4কে আমরা লিখতে পারি 28/7 করে, বা তোমরা এখানে ডাইরেক্ট লসাগু করতে পারো, দিয়ে এখানে -5-এর 7, তাহলে এখানে তোমরা কত পেলে 23-এর 7। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 23/7, এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ বলেছে 729 সমান 3-এর কত পাওয়ার। তো এটা দেখো 3-এর 6 পাওয়ার হচ্ছে। এবার কেন হচ্ছে সেটা একবার আমরা দেখে নেবো। দেখো এখানে যদি আমরা 729 লিখলাম, 729কে প্রথমে দেখো এখানে 3 দিয়ে যদি আমরা করি, 3 দিয়ে করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো 2 4 3 243। আবার দেখো এটা আবার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে এটা পাবো আমরা 81। তারপরে আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে আমরা পাবো 27। তারপরে আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 9 27। আবার সবশেষে আবার 3 দিয়ে কাটবে। তাহলে দেখো কটা পেয়ার হলো, তাহলে দেখো মোট কটা হলো এখন এখানে 1 2 3 4 5 6। তার জন্য এখানে কিন্তু 729 সমান কি হলো, তাহলে হিসাব মধ্যে এখানে হলো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 3^6 বোঝা গেল। এবার দেখো পরের প্রশ্ন চলে আসবো আমরা। -2x² + 3y² থেকে x বিয়োগ করো। তো -2x² + 3y² - x আছে, তো এটা যদি আমরা বিয়োগ করি দেখো কি হবে, -2x² - x + 3y²। x গুলো একদিকে নিয়ে চলে এলাম, এটা হচ্ছে এর উত্তর। তো এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে a/b⁻² ইন্টু কত হলে উত্তর 1 হবে। দেখো যদি আমরা এটাকে a/b-2 গুণ a/b+2 করি, প্লাসটা আমরা না দিলেও হয়। তো দেখো a/b ভেতরে ব্র্যাকেটের ভেতর দুটোই সমান আছে, তাহলে a/b আমরা জানি এখানে যদি x থাকে এখানে যদি y থাকে দুটোই সমান থাকে, তাহলে এইটা প্লাস এটা, তাহলে এখানে আমার কি হলো -2 + 2। তাহলে কি হলো এখানে a/b⁻0, a/b⁻0 মানে হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে এখানে আমরা এটা পেয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অর্থাৎ a/b এর হোল স্কোয়ার, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্ন। সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90° এটাকে সমকোণ বলা হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 2 × 2 = 4। মাসিক আয় 24,750 টাকা, বাড়ি ভাড়া 750 টাকা, বাকি যে টাকা থাকছে সেটা 3:1 অনুপাতে সংসার খরচা অন্যান্য খরচা, এভাবে খরচা হচ্ছে। তাহলে এখানে সংসার খরচা কত? তাহলে তোমাদেরকে মেনলি জানতে চাইছে যে 3 ভাগ যে মানটা আছে, 3 ভাগের মানটা কত। তো বাড়ি ভাড়া বাদ দিয়ে বাকি টাকা কত হবে দেখো, 24,750 থেকে বাড়ি ভাড়াটা আমি বাদ দিলাম, তাহলে এখানে আমরা পেলাম 24,000 টাকা। এবার 24,000 টাকাকে 3 আর 1 এই দুটো অংশে ভাঙতে বলেছে। 3 আর 1 মানে 4 অংশ হচ্ছে টোটাল অংশ। এবার দেখো 24,000 টাকাকে যদি 3 ভাগ, মানে যেটা সংসারের ভাগটা হচ্ছে 3 ভাগ, 3-এর 4 × 24,000 যদি করি, 4 দিয়ে 24,000কে যদি কাটি, 4 6 24, আর এখানে কত হচ্ছে 3 6 18, 18,000 হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো পরের প্রশ্ন, দুটি বন্ধুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? অর্থাৎ দুই বন্ধুর নাম হচ্ছে মানিকবাবু আর পুলকবাবু। তো উত্তর করব, ধরি মানিকবাবুর বয়স হচ্ছে 7x আর পুলকবাবুর হচ্ছে 9x। তাহলে 7x এর মান বলে দিয়েছে 72, তাহলে x এর মান 10.29 হচ্ছে। তাহলে পুলকবাবুর বয়স কত? 9 × 10.29 মানে হচ্ছে 90 বছর। তো উত্তর হচ্ছে 90 বছর হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 6 = 12। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটি কি কি? তো ধরি সংখ্যা দুটি হচ্ছে 5x আর 7x ধরে নিলাম। তাহলে 5x আর 7x এর লসাগু করলে আমরা কত পাবো?
35x। লসাগু 210 দেওয়া আছে, তার মানে 35xটার মানই হচ্ছে 210। তাহলে x এর মান কত? যদি 210কে 35 দিয়ে কাটি তাহলে 6 পাবো। 6 গুণ 35 সমান 210 হয়। তাহলে সংখ্যা দুটি হলো 5 6 30 আর 6 7 42। তাহলে 30 আর 42 হচ্ছে সংখ্যা দুটো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সরল করে ঘাতের আকারে প্রকাশ করো। দেখো 28 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 4 এক্স টু দি পাওয়ার 3 এক্স নট ইজ ইকুয়াল টু 0। এটা সরল করে ঘাতের আকারে প্রকাশ করতে হবে। দেখো এটাকে আমরা যেমন ছিল তেমন লিখলাম। এবার এক্স টু দি পাওয়ার 7 আর নিচে আছে এক্স টু দি পাওয়ার 3। তাহলে এক্স টু দি পাওয়ার 3টা যদি আমরা উপরে উঠাই তাহলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 হবে। আর এখানে দেখো আমরা 4 দিয়ে কেটে দিলাম, 4 7 28, 4 16 64। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের এই সঙ্গে সঙ্গে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা যদি পারো আমার কমেন্ট বক্সে করে জানাবে। সরল করে ঘাতের আকারে প্রকাশ করবে। দেখো 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 4 গুণ এক্স এর কিউব। ঠিক আছে, এটা তোমরা ঘাতের আকারে প্রকাশ করে কত হচ্ছে উত্তর সেটা আমাকে জানাবে। এটা তোমার কি থাকলো, হোম টাস্ক থাকলো। ঠিক আছে, এবার দেখো চলে যাচ্ছে পরের প্রশ্ন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:10 হলে কোণগুলি নির্ণয় করো। ধরি কোণগুলো হচ্ছে 3x 5x 10x। তাহলে ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে 180 আমরা জানি। তো 3x যোগ 5x যোগ 10x সমান 180 হচ্ছে। তাহলে 18x সমান 180, তাহলে x এর মান হচ্ছে 10 হচ্ছে। তাহলে কোণগুলো হচ্ছে 3x মানে হচ্ছে 30 50 আর 100। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো কোনো এক ট্রেডিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতি হল ঘরে কজন বসবে? ঠিক আছে, তো দেখো প্রথমে এটা আমরা করব, সমস্ত অংশের যোগফল বের করবো। তাহলে 3.5কে আমরা 7/2 লিখতে পারি। তাহলে 11 যোগ 3 যোগ 7/2। তাহলে দেখো একে যদি আমরা প্রকাশ করি, দেখো 11কে আমরা লিখতে পারি 22/2, 3কে লিখতে পারি 6/2, 7/2 তো 7/2 আছেই। তাহলে আমরা এখানে পেলাম 35/2। তাহলে প্রতি অংশের মান কত পাবো? তাহলে 1050 হচ্ছে মোট। তাহলে 1050 বাই 35/2 মানে প্রতি অংশের মান হচ্ছে 60 করে। তাহলে 3টি হলে ব্যক্তির সংখ্যা কত হবে? প্রথম হলে 11 গুণ 60 660, দ্বিতীয় হলে 3 গুণ 60 180, তৃতীয় হলে 7/2 মানে 3.5 গুণ 60 হচ্ছে 210। তাহলে উত্তর হচ্ছে 660 180 আর 210। এরা হচ্ছে এখানে বসবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো -8x² প্লাস 7x প্লাস 2 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে -12x² প্লাস 13x মাইনাস 4 পাবো। তো দেখো তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করব, আমি একটা ফাঁকা জায়গায় এখানে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা ফার্স্টে দেখো আমরা যদি ফার্স্টে আমাদের যেটা দিয়েছে -12x² প্লাস 13x মাইনাস 4। ঠিক আছে, এটা একটা দিয়েছে। এর থেকে আমরা ধরো এটা মাইনাস করলাম, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব 8x² প্লাস 7x প্লাস 2 প্লাস 7x প্লাস 2। এটা মাইনাস করব, তাহলে দেখো কত হচ্ছে আমাদের এখানে -12x² প্লাস 13x মাইনাস 4। এখানে দেখো মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে ঢুকে যাবে 8x² প্লাস মাইনাস 7x মাইনাস 2। এবার দেখো -12x² আর প্লাস 8x², তাহলে কি হলো এখানে? এখানে এটা হবে -4x² প্লাস 13x মাইনাস 7x, তাহলে প্লাস 6x -4 -2 -6। তো এইটা হচ্ছে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
বোঝা গেল কিভাবে আমরা পেলাম? এবার দেখো চলে আসছি পরবর্তী অংশ। দেখো -4x² + 6s - 6, এটা আমি সঠিক উত্তর পেয়েছি। এবার গুণ করতে হবে 4/3 xy² ইন্টু 1/3 y² z³ ইন্টু -6 x³ y² ইন্টু z, এটা গুণ করতে হবে। তো এই গুণটা আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি। দেখো দেখো এখানে প্রথমে যদি আমরা 4/3 1/3 আর -6টা গুণ করি, 4/3 4/3 1/3 আর -6টা গুণ করলাম, 3 × 2 = 6। দেখো তাহলে এখানে কি হবে, -8/3 হলো। এবার দেখো এক্স এর পাওয়ারগুলো দেখো, এখানে দেখো এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে। আর এক্স কোথাও আছে, হ্যাঁ 3 আছে। তো 3 আর 1 4, তো x⁴ হয়েছে এখানে। ওয়াই এর পাওয়ার কত আছে, 2 আছে, এখানে ওয়াই এর পাওয়ার আছে 2, 2 এ 2 4 হয়ে গেল। আর এখানেও 2 আছে, 4 আর 2 6 হয়ে গেল। তাহলে দেখো ওয়াই এর পাওয়ার এখানে 6 আছে। এখানে কোনো জেড নাই, এখানে দেখো জেড এর পাওয়ার 3 আছে, এখানে জেড এর পাওয়ার 1 আছে, 3 আর 1 4, তাহলে জেড এর পাওয়ার এখানে 4 হয়ে গেল। এবার দেখো এইটাকেও যদি আমরা কাটি তাহলে আমরা কত পাবো, দেখো এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে আমরা এরকম উত্তর পেয়ে যাবো। এটাকে ধরো 3 দিয়ে কেটে 3 করলাম, এটাকে কেটে 8 করলাম, 3 8 24। উত্তরটা আমরা এইভাবে পেয়ে যাবো, 8 x⁴ y⁴ z⁴/3, ঠিক আছে, এটা আমরা উত্তর পেয়ে গেলাম। এবার বলেছে সবশেষে যেটা, একটি পেন্সিল কম্পাসের সাহায্যে 30° ও 90° কোণ অঙ্কন করো। এটা তোমরা তোমাদের বই পেয়ে যাবে, সুন্দর করে এটা খাতায় করে নেবে, ঠিক আছে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 2 এর নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর অঙ্কের একটা সেট এবং অন্যান্য সাবজেক্টের 2 থেকে 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, এবার থেকে তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন সেট করা হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পরীক্ষায় পূর্ণমান ছিল 15, এবার থেকে সেটা হবে 30 নম্বর পরীক্ষা, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি এপ্রিল মাসে শুরু হবে এবং এপ্রিল মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই পরীক্ষাটা হবে। তো যেহেতু এই হলিস্টিক প্যাটার্ন এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য প্রথমে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নোত্তরে ঢুকবো। দেখো প্রথমে সিলেবাসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার যেটা থাকবে 8টি থাকবে। এবার সেটা গ্রুপ অনুযায়ী বিভাজন হতে পারে। 8টা থাকছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার মধ্যে পাটিগণিত থাকবে 4টে, বীজগণিত 2টো, জ্যামিতি 2টো। সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে 8টা, 2 করে, 8 × 2 = 16, পাটিগণিত 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে, বীজগণিত 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। সম্পাদ্য থাকবে 2টো, প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে, 3 × 2 = 6, সম্পাদ্য 3টির মধ্যে 2টি করতে হবে। টোটাল এভাবে তোমার 30 নম্বরের পরীক্ষা হবে। তো আশা করি তোমার সিলেবাসটা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের প্রশ্নপত্রে চলে আসছে। দেখো প্রথমে দেখো গ্রুপ এতে চলে আসছি, কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 কিলোগ্রামের 25% কত গ্রাম? দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমার 4টে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। 2 কিলোগ্রামের 25% মানে কত গ্রাম? তো এই উত্তরটা আমরা দেখে নেবো। দেখো 2 কিলোগ্রামের 25% মানে 2 × 25/100 কিলোগ্রাম, ঠিক আছে। তো 2 × 25/100, তো কিলোগ্রাম থেকে যদি আমরা গ্রামে করতে যাই তার জন্য আমরা 1000 দিয়ে গুণ করবো। তো 2 × 25/100 × 1000, মানে দেখো যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো 500 গ্রাম। তো সঠিক উত্তর হচ্ছে 500 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর প্রশ্ন এটা হলো। এবার আসছি বিয়ের দাগ। বিয়ের দাগে চলে আসছি। দেখো -15⁻x = 1 হলে x এর মান কত? x এর মানটা জানতে চেয়েছে। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, -15⁻x = 1 হলে, তো 1 মানে জানি যদি কোনো কিছুর পাওয়ারে 0 থাকে তো তার ভ্যালু 1 হয়। তাহলে -15⁻0 মানে আমরা 1 লিখতে পারি। যদি a⁻0 লিখি তার ভ্যালু হয় 1, যদি b⁻0 লিখি তার ভ্যালু হয় 1, তাহলে -15⁻0 এর ভ্যালুও কিন্তু 1 হবে।
তাহলে এবার দেখো এখানে -15 সমান হয়ে গেছে, তার জন্য দেখো এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 0। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার বি এরটা হয়ে গেল, এবার চলে আসি সি এরটা। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, এই উত্তরটা আমরা দেখে নেব। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কি আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো যদি 90:45:45 করি তাহলে আমরা পাবো 2:1:1, তাহলে 2:1:1 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো ডি এরটা, শূন্যস্থান পূরণ করো, -15 ভাগ 5 মাইনাস এখানে একটা ড্যাশ আছে দেখো, সমান সমান -8। তো এখানে ড্যাশে কি হবে দেখো, তো ড্যাশে এটা হবে, ড্যাশে হবে 5। তাহলে দেখো এটা আমরা মিলিয়ে ফেলবো, কারণ -15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা, এখানে -3 পাবো। তাহলে -3 আর -5 কত হবে, -8 হবে। বোঝা যাচ্ছে? এবার দেখো 2-এর দাগের যে প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 2 × 2 = 4, প্রতিটি প্রশ্নের মান 2 করা আছে। তোমার স্কুলের খাতার দাম কিলো 10 টাকা, অর্থাৎ 1 কিলোর দাম হচ্ছে 10 টাকা। এখন সেই খাতার দাম হয়েছে 12 টাকা, খাতার দাম শতকরা কত বেড়েছে? দেখো খাতার দাম ছিল 10 টাকা কিলো, খাতার দাম বেড়েছে 12 - 10 টাকা সমান 2 টাকা। তাহলে খাতার দাম শতকরা বেড়েছে 2/10 × 100, মানে এটা যদি কাটাকাটি করি পেয়ে যাবো আমরা 20। 20 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 20% দাম বেড়েছে। এবার চলে যাবো পরের প্রশ্ন। দেখো এ হয়ে গেল আমাদের, এ হয়ে গেল। এবার বিতে চলে আসবো। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা, অর্থাৎ 32.20 টাকা। দ্বিতীয় বইটির দাম কত? এবার দেখো এই উত্তরটা আমরা দেখে নেব। দুটি বইয়ের দামের অনুপাত, প্রথম বইটির দাম 2 টাকা হলে দ্বিতীয় বইটির দাম 5 টাকা। আমরা অনুপাত বলতে তো তাই বুঝি যে প্রথম বইটির দাম যদি 2 টাকা হয়, দ্বিতীয় বইটির দাম 5 টাকা। তাহলে প্রথম বইটির দাম যদি 1 টাকা হয়, তাহলে দ্বিতীয় বইটির দাম 5-এর 2 টাকা। আর প্রথম বইটির দাম 32.20 টাকা বলে দিয়েছে, তো দ্বিতীয় বইটির দাম কত? 5-এর 2 × 32.20। তো এখানে আমরা যেটা পাবো, কাটাকাটি করলে এটা পাবে 16.10, পাবো হচ্ছে 80.50 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন চাও সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তো দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছে সি নম্বর। একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও ভুল উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, অর্থাৎ ঠিক করলে 5 নম্বর আর ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে 2 করে। তো 4টি প্রশ্নের যেহেতু ভুল উত্তর দিয়েছে, তার প্রাপ্ত নম্বর কত এটা জানতে চেয়েছে। তো উত্তর কি লিখবো, দেখো উত্তর কি হবে। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পেয়েছে 6 × 5 = 30। 6টি প্রশ্নের জন্য 30 নম্বর পেয়েছে। আর 4টি ভুল উত্তরের জন্য পেয়েছে, দেখো 4 × -2, তাহলে 4 × 2 = 8 - 8। তাহলে 30 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে তার প্রাপ্ত নম্বরটা আমরা পেয়ে যাবো। তার প্রাপ্ত নম্বর কত? তার প্রাপ্ত নম্বর হচ্ছে 22। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। -a⁷ গুণ -2a⁴ অর্থাৎ -2 এর কিউব গুণ -3a² তার হোল স্কোয়ার এর সরলতম মান নির্ণয় করো। দেখো এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। তো দেখো এই অঙ্কটা আমি এখানে করিয়ে দিয়েছি। তো যেটা আছে সেটা টুকে ফেললাম। এবার দেখো -a⁴, তো -a⁴ লিখে ফেললাম। এবার -2 এর হোল কিউব, -2 এর কিউব কত হয়? -2 এর কিউব হয় -2 গুণ -2 করলে কত হয়? -2 করলে +4 হয়, +4 এর সঙ্গে -2 আবার যদি গুণ করি কত হবে? -8 হবে। তাহলে -8a³ গুণ, এবার একই রকমভাবে -3 এর a² এর হোল স্কোয়ার যদি আমরা করি তারপর 9a⁴, 9a⁴ আমরা পেলাম। এবার দেখো এটা তো আমাদের গুণ আছে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। আর এখানে 8 আছে, এখানে 9 আছে, 8 × 9 = 72। এবার a⁷
ওপরের দেখো যে বীজগুলো আছে 7, 3, 4 এগুলো সব যোগ হবে, 7, 3 10, 4 14, তাহলে 72 a টু দি পাওয়ার 14। ঠিক আছে, এটা হচ্ছে এর সরলতম মান। তারপরে দেখো 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই প্লাস 7/2 এর মান কত দেখে নেব। তাহলে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার ওয়াই বলেছে, তাহলে 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার টু দি পাওয়ার এক্স, আর 8 কে লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব টু দি পাওয়ার ওয়াই, তাহলে 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার 3y। এবার তাহলে তার মানে এখানে 2x সমান 3y, 2x সমান 3y করে দিলাম, তাহলে এবার x/y সমান 3/2। এবার আমাদের যেটা চেয়েছে x/y প্লাস z/2, সরি 7/2, তার মানে কি হবে 3 এর 2 যোগ 7 এর 2, এভাবে করলে আমরা 2 লসাগু করলাম, 3 যোগ 7 উপরে থেকে গেল, 10/2 সমান 5। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো। ঠিক আছে, তো -6 যোগ +4, তো এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করবো, দেখে নাও। তো সংখ্যা রেখার সাহায্যে তোমরা এইভাবে করবে। প্রথমে দেখো 0 থেকে তোমরা শুরু করবে, 0 থেকে -6 এর দিকে চলে গেলে, এবার তারপরে আবার বলেছে +4, আবার এখান থেকে 4 ঘরে গেলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর প্লাস, তাহলে এবার আমাদের এতদূর পর্যন্ত এলো। এতদূর পর্যন্ত যদি আসে তাহলে কত পাচ্ছে, এটা 2, তাহলে এর যেটা সঠিক উত্তর হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এদিকে যেহেতু 0-এর দিকে আসে তাই জন্য মাইনাস হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে -2। এবার দেখো, এবার বলেছে সংখ্যা রেখা হয়ে গেল। এবার বলেছে 4 নম্বর, চাঁদার সাহায্যে একটা 80 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। পেন কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো এবং প্রতিটি খণ্ডের মান কত ডিগ্রি তা নির্ণয় করতে বলেছে। তো দেখো চাঁদার সাহায্যে করে আঁকবে, এইভাবে তোমরা আঁকবে, লিখবে চাঁদার সাহায্যে কোণ এ বি সি সমান 80 ডিগ্রি আঁকলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করলাম, দেখলাম প্রতিটি খণ্ডের মান হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমরা এঁকে দেবে। এবার দেখো চলে আসছে গ্রুপ বিতে। গ্রুপ বিতে কি বলেছে, নিচের প্রশ্নগুলি সমাধান করো। 5 কিলোগ্রামের 1/5 অংশ মানে কত গ্রাম? তো দেখবো 5 কিলোগ্রামের 1/5 অংশ মানে 5 গুণ 1/5 গুণ 1000, তাহলে উত্তর হবে 1000। এই 5 5 যদি আমরা কেটে ফেলি তাহলে উত্তর হবে 1000 গ্রাম। এবার দেখো 2 নম্বর, +3 -6 সমান কত? তো দেখো +3 -6 মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে, তাহলে +3 + 6 মানে কত হচ্ছে 9। পরের প্রশ্ন 3 নম্বর, -16 ভাগ -2 প্লাস ড্যাশে কিছু একটা বসবে, তার ফলে উত্তর আসবে 1। তো এর যেটা সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর হচ্ছে -7। -7 যদি বসাই তাহলে আমাদের এর উত্তর আসছে 1, কারণ -16 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো +8, আর +8 থেকে যদি -7 করি আমরা তাহলে আমরা পাবো 1। এবার দেখো 4 নম্বরে চলে আসছি আমরা, 2:3, 4:5 ও 5:7 এর মিশ্র অনুপাত। তো এর মিশ্র অনুপাত জানতে চেয়েছে। তো মিশ্র অনুপাত যেমন করে দেখো, প্রথমে 2, 4 এবং 5 এই তিনটারই গুণ করলাম, এবং শেষে 3, 5 এবং 7 এই তিনটারই গুণ করলাম, দিয়ে মাঝখানে অনুপাত করে নিলাম। তো এটা অনুপাত মানে হচ্ছে আমরা জানি ভাগ, 2 গুণ 4 গুণ 5 আর নিচে বাই 3 গুণ 5 গুণ 7, পাবো আমরা 8:21। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 এর দাগে মান নির্ণয় করো। 3টে করতে দিয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। দেখো 6 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12, তো এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো তো এটা যদি আমরা মান নির্ণয় করি, 6কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 3 টু দি পাওয়ার 4 যেমন আছে লিখে দিলাম, ইন্টু 3 টু দি পাওয়ার 8 রেখে দিলাম, বাই 3 টু দি পাওয়ার 12। এবার এই যে 2 গুণ 3 টু দি পাওয়ার 4 যেটা আছে, এবার সেটাকে আমরা ভেঙে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 8 যেমন আছে তেমন থেকে গেল, বাই 3 টু দি পাওয়ার 12। এবার দেখো এখানে 3 টু দি পাওয়ার 12 আছে, এখানে 3 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 8 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 4 যোগ 8 মাইনাস 12 হবে, কারণ এই 12টা যদি উপরে উঠে তাহলে -12 হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 4 যোগ 8 মাইনাস 12, তাহলে এইটা যদি আমরা করি, এই জায়গাটা দেখে নাও,
এই জায়গাটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 4 যোগ 8 12 মাইনাস 12 মানে 0। তাহলে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 0। আমরা কিছুক্ষণ আগে দেখলাম a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 এর মানও 1 হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 16। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরটা কি বলেছে। 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বর। 2 টু দি পাওয়ার 3 গুণ 3 টু দি পাওয়ার 5 গুণ 16 ভাগ 3 গুণ 32 নিচে আছে। তো এটা দেখো করব। তো 2 টু দি পাওয়ার 3 কে আমরা ভাঙলাম, 3টে 2 এর গুণফল, 3 টু দি পাওয়ার 5 মানে 5টা 3 এর গুণফল ইন্টু 16 করে দিলাম। আর নিচে 3 গুণ 32 যেমন ছিল, এই 3 গুণ 32 কে 3 গুণ 32 রেখে দিলাম। এবার দেখো কাটাকাটি করলে আমরা কত পাবো, 324 পাবো। তোমরা কাটাকাটি করে দেখে নিও। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 গুণ 3 সমান 6। 3টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত জানতে চেয়েছে। দেখবো এর উত্তরটা কি হবে। দেখো উমার বয়স 12 বছর 6 মাস, তাহলে 12 বছর 6 মাসকে যদি আমরা মাসে প্রকাশ করি তাহলে 12 গুণ 12, কারণ 1 বছর মানে 12 মাস, 12 গুণ 12 যোগ 6 মানে 144 যোগ 6 মাস মানে 150 মাস হচ্ছে। রাতুলের বয়স 12 বছর 4 মাস বলেছে, মানে 12 গুণ 12 যোগ 4 মাস মানে 144 যোগ 6 মানে 148 মাস। সরি, এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, এটা 144 যোগ এই 4টা নেমে গেল, তাহলে 144 যোগ 4 মানে 148 মাস। এবার নূরজাহানের বয়স 12 বছর, 12 বছর মানে 12 গুণ 12 মাস মানে 144 মাস। তাহলে প্রথমে উমার পেলাম 150 মাস, তারপর রাতুলের পেলাম 148 মাস, আর নূরজাহানের পেলাম 144 মাস। এবার দেখো ওদের 3 জনের বয়সের অনুপাত 150 ইস্টু 148 ইস্টু 144 যদি আমরা করি তাহলে 75 ইস্টু 74 ইস্টু 72 পাবো। এবার দেখো যেটা পরের প্রশ্ন, 1 এটা হয়ে গেল, 3-এর 1টা হয়ে গেল। এবার দেখো 3-এর 2, এটা এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখো এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো দেখে নেবো উত্তরটা। তো ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49:1 বলে দিয়েছে। এবার দেখো লোহার আনুপাতিক ভাগাহার 49/49 যোগ 1, তাহলে যেহেতু 49:1 বলেছে তাহলে 49 বাই হচ্ছে 50। ঠিক আছে, 49/50 হলো। এবার 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে, 250 গুণ 49/50, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা যেটা পাবো, এখানে 5 পাবো, 5 পাবো। তো 49কে 5 দিয়ে গুণ করলে 245 কুইন্টাল পাবো। উত্তর হচ্ছে 245 কুইন্টাল। আমি হাইলাইট করে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের উত্তর। এবার দেখো 2 হয়ে গেল। এবার 3 নম্বর, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। তো দেখে নেবো এর উত্তরটা। তো গণিতের ভাষায় লিখে নিলাম লোকজন সময় দিন, তো 4000 যেখানে সেখানে এখানে 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 190 বিয়োগ 30 মানে 160, আর এদিকে যদি 4000 বিয়োগ 800 মানে 3200 করি তাহলে দিন কত হবে। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হয়, লোক সংখ্যা কমলে সময় বাড়বে। ওই খাদ্যে 4000 জন লোকের চলবে 160 দিন, তাহলে ওই খাদ্যে একজন লোকের চলবে 160 গুণ 4000 দিন। তাহলে ওই খাদ্যে 3200 জন লোকের চলবে 160 গুণ 4000 বাই 3200 দিন, মানে যদি কাটাকাটি করি পেয়ে যাবো আমরা 200 দিন। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। বোঝা গেল, এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো 3 নম্বর হয়ে গেল, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো তো স্কেল ও পেন্সিলের সাহায্যে তোমরা 90 ডিগ্রি কোণ এইভাবে অঙ্কন করবে। প্রথমে এখানে একটা চাপ কাটবে, এখান থেকে সেম মাপ নিয়ে এখানে চাপ, এখান থেকে আবার এরকম চাপ কাটলে এখান থেকে আবার এরকম চাপ, এখান থেকে আবার এরকম চাপ দিয়ে তোমরা এটা জয়েন করলেই তোমরা পেয়ে যাবে 90 ডিগ্রি কোণ। লিখবে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণ এবিসি 90 ডিগ্রি আঁকলাম। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর।
তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে অঙ্কের 2টো সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও অল সাবজেক্টের 2 থেকে 3টে সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো এই প্রশ্ন উত্তর পর্বে ঠিক কি কি প্রশ্ন রয়েছে। দেখো প্রথমে গ্রুপ এ তে যেটা রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন রয়েছে 1 টাকার 1/2 অংশ মানে 50 নাকি 25 পয়সা। তো এটার উত্তর কত হবে দেখে নেবো আমরা। 1 টাকার 1/2 অংশ মানে 1 গুণ 1/2 ইন্টু 100 পয়সা, মানে টাকাকে যদি আমরা পয়সাতে প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, মানে 50 পয়সা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 50 পয়সা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর, 6-এর 100 মানে 0.06 নাকি 0.6। তো 6-এর 100, দেখো দুটো শূন্য যদি ওপরের দিকে উঠে যায় তাহলে হবে 0.06। দেখো উত্তরটা দেখো 0.06 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো +5 গুণ -5 মানে কত। তো প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস হয়, তাহলে -25। পরেরটা কি বলতেছে দেখো, -2 ভাগ -2 কত হবে। তো 1 হবে নাকি -1 হবে। তো দেখো -2 ভাগ -2 করলে আমরা 1 পাবো, তাহলে 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8 আছে। প্রথম প্রশ্ন, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করো। উত্তর দেখো, মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ, মানে তোমরা 60 গুণ 5/6 টাকা, মানে দেখো 6 দিয়ে আমরা 60কে কেটে দিতে পারি, কত পাবো 10। 10 গুণ 5, 5 10-এ 50 টাকা। এবং দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ, 9 দিয়ে 45কে কাটা যাবে, 5 9 45, তাহলে উত্তর হয় 5 7 35। তাহলে আমাকে দিয়েছেন 50 টাকা এবং দাদাকে দিয়েছেন 35 টাকা। তো 50 35-এর থেকে বড়, তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তো এটাই উত্তরে চেয়েছে, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করো। তো মা আমাকে বেশি টাকা দিয়েছেন। 2 নম্বর, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রতি দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে। দেখো উত্তর দেখো, বলেছে 120টি কাগজের প্রয়োজন আর প্রতি দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে যদি 120কে 24 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখো 24কে 5 দিয়ে গুণ করলে 120 পাই। তাহলে এখানে ভাগফল হয় 5, তাহলে কবিতা কাগজ কিনবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমি করে দিচ্ছি, 120/24 মানে 5 দিস্তা। 3 নম্বর দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করো। দেখো বাস ভাড়া বেড়েছে 6-2 মানে 2 টাকা, 6-4 মানে 2 টাকা, তাহলে বাস ভাড়া শতকরা বেড়েছে 2 ভাগ পুরনো যে বাস ভাড়া কত ছিল, পুরনো বাস ভাড়া 4 টাকা, 2 ভাগ নিচে পুরনো বাস ভাড়া ইন্টু 100 মানে 50, তাহলে শতকরা 50 মানে 50% বেড়েছে। এবার 4 নম্বর প্রশ্ন, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে, ক্লাবের সদস্য সংখ্যা কত। দেখো শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে, তাহলে প্রত্যেকে সদস্য সংখ্যার সমান চাঁদা দিলে মোট চাঁদা উঠত 5,15,205কে 5 দিয়ে ভাগ করো, 5 গুণ যেহেতু দিয়েছে ধরে নিলাম 5 গুণ দেয়নি, সমান দিয়েছে, মানে 1,03,041 টাকা। দেখো এখানে যদি আমরা 5,15,205কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 1-কে 5, এখানে 1 নামলো, আবার 1 দিয়ে তো যাবে না, তাহলে 5 0 0 হলো, এখানে এবার বিয়োগ ফলে 1 নামলো, উপর থেকে 5 নামালাম, 3 5-এ 15, এবার 2 নামলো, 2 দিয়ে 5কে যাবে না, 2 0 5 0 0, তাহলে এখানে উপর থেকে দেখো পাশে 0 আছে, 0 নামলো, 4 5-এ 20, 4 5-এ 20, আর এর উপরে 5টা নামলো, 5 1-কে 5,
আমরা এখানে পেলাম 1,03,041। তাহলে 1,03,041 টাকা। তাহলে যদি ধরে নিই 5 জন সদস্য ক্লাবে আছে, তাহলে প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিয়েছে। যদি ধরে নিই 10 জন সদস্য ক্লাবে আছে, তাহলে প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিয়েছে। অর্থাৎ মানে এর বর্গ করলে যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যা পরিমাণ চাঁদা দিয়েছে, সেটা এখানে প্রশ্নে বলা হয়েছে। মানে 5 দিয়ে ভাগ করে সেটা আমাদের এখানে বেরোলো। তাহলে 1,03,041 এটা যদি বর্গমূল করে দিই, তাহলে আমরা ক্লাবের সদস্য সংখ্যা পেয়ে যাব। দেখো এর বর্গমূলটা আমরা করলাম, বর্গমূল করে আমরা কত পাচ্ছি? 321 জন। তাহলে 321 জন, প্রত্যেকে 321 গুণ 5 এত করে চাঁদা দিলে আমরা যেটা সংখ্যাটা পাচ্ছি 5,15,205। তাহলে সদস্য সংখ্যা কত? 321 জন। এবার দেখো পরের প্রশ্ন, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কে কত টাকা পাবে? দেখো বিশু ও অপর্ণার টাকা পাওয়ার অনুপাত 5:3। তাহলে বিশুর টাকার ভাগ হার দেখো 5 আর 3 8, ওপরে থাকলো 5, লবে 5, নিচে 8, 5 8। আর অপর্ণার ভাগার কত হবে? 3 8। তাহলে বিশু হবে 640 গুণ 5 8 মানে 400 টাকা, আর অপর্ণা হবে 600, এখানে 640 গুণ 3 8, তাহলে কত হচ্ছে? 240 টাকা। তাহলে বিশু কত পেলো? বিশু পেলো 400 টাকা এবং অপর্ণা পেলো 240 টাকা। এবার দেখো পরের প্রশ্ন, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোকের ওই কাজটি করতে কত সময় লাগবে? তাহলে গণিতে ভাই সমস্যাটি বাঁদিকে লিখলাম লোক সংখ্যা, আর ডান দিকে সময়। লোক সংখ্যা 8 হলে সময় হচ্ছে 15 দিন, 10 হলে কত? লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্তন সমানুপাতে আছে, তাহলে 10:8 সমান 15 কত বের করতে হবে। তাহলে 10 ইন্টু চতুর্থ পদ সমান 8 ইন্টু 15, চতুর্থ পদ মানে হচ্ছে 8 ইন্টু 15/10 মানে 12। তাহলে 10 জন লোক ওই কাজটি করতে 12 দিন সময় লাগবে। ঠিক আছে, 10 জন লোকের 12 দিন সময় লাগবে। বোঝা গেল? এবার দেখো 3 দাগে চলে আসছি। কম্পাস ও স্কেলের সাহায্যে অঙ্কন করো। 5 সেন্টিমিটার সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, এর মান আছে 3। দেখো 5 সেন্টিমিটার একটি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। এবি একটা 5 সেন্টিমিটার সরলরেখা, একে কাঁটা বসিয়ে প্রথমে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, আবার দিকে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এই দুটো চাপ যেখানে ছেদ করছে সেটা যোগ করলেই এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, খুবই সোজা। দেখো প্রথমে কিউ আর এঁকে নিলাম, দিয়ে এইখান থেকে একটা মাপ নিয়ে একটা চাপ কাটলাম, সেম মাপ নিয়ে এইখান থেকে আরেকটা চাপ কাটলাম, যেখানে ছেদ করলো সেটা আমরা ম্যাচ করে দিলাম, দিয়ে পি অবধি বাড়িয়ে দিলাম। তাহলে পি কিউ আর যে কোণটা বেরোলো সেটা 60 ডিগ্রি আমাদের হয়ে গেল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো গ্রুপ বিতে চলে আসবো আমরা। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সত্য ও মিথ্যা লেখো। বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে। দেখো গ্রুপ বি, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য, তাই জন্য সত্য লেখা হয়েছে। পরের প্রশ্ন, a⁻0 মান কত? আমরা জানি যে কোনো a⁻0 হলেই তার মান হয় 1। তবে দেখো 1 বছরের 1/4 অংশ মানে কত মাস? তো 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 ইন্টু 1/4 যদি করি তাহলে আমরা এটা পাবো 3 মাস। দেখে নাও 12 ইন্টু 1/4 কত পেয়েছি আমরা? 3 মাস পেয়েছি। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে হচ্ছে 3 মাস। নেক্সট দেখো, নেক্সট চলে আসছি আমরা 3:4 এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যাওয়া। 3:4 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 4:3। নেক্সট দেখো, এই যে 4:3 হচ্ছে উত্তর। নেক্সট, -15 ইন্টু -6 সমান কত? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 15 90, তাহলে +90, +90 বা শুধু 90 লিখলেও হবে। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 এর গাছের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদক লেখো। কি কি আছে দেখো, 7 + 2x + x², এটার উৎপাদক করতে হবে। তাহলে দেখো আমাদেরকে যেটা বলে দিয়েছে 7 + 2x + x²। তো দেখো এর কি কি পদ আছে? 7 আছে, 2x আছে আর x² আছে। তো 7কে যদি উৎপাদকে ভাঙি কত কি হবে? দেখো 7কে উৎপাদকে ভাঙলে আমরা কি পাবো? 1 আর 7 পাবো। 2x কে উৎপাদকে ভাঙলে কি পাবো? 1 2 x আর 2x। x² কে উৎপাদকে ভাঙলে কত পাবো? 1 x আর x²। তো এইভাবে আমরা প্রত্যেকটি পদের উৎপাদক বের করে নিলাম এবং এটাই আমাদেরকে জানতে চেয়েছে। পরের প্রশ্ন, সরল করো। x ইন্টু y - z প্লাস y ইন্টু z - x প্লাস z ইন্টু x - y,
এটা আমাদেরকে সলভ করতে হবে। দেখো, তো এক্স ওয়াই, এক্সের সঙ্গে যদি ওয়াই মাইনাস জেড গুণ করি, এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড বা জেড ওয়াই। তো এখানে দেখো সব পরে কেটে যাবে, এক্স ওয়াইয়ের সঙ্গে প্লাস এক্স ওয়াই সঙ্গে মাইনাস এক্স ওয়াই কেটে যাবে। তারপরে দেখো এখানে তোমাদের মাইনাস প্লাস হবে, মাইনাস এক্স জেড এর সঙ্গে প্লাস এক্স জেড কেটে যাবে, প্লাস ওয়াই জেড এর সঙ্গে মাইনাস ওয়াই জেড কেটে যাবে। তাহলে আলটিমেটলি এটা পাবো 0। বোঝা গেছে? তাহলে এটার উত্তর কত হবে? 0। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে গুণ করো 2/3 ABC গুণ করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার দিয়ে। তো দেখো গুণ করা হচ্ছে 2/3 ABC। এবার দেখো এখানে আমরা 2/3 ABC a স্কোয়ার গুণ করলাম, 2/3 ABC প্লাস বি স্কোয়ার গুণ করলাম, মাইনাস 2/3 ABC 3c স্কোয়ার গুণ করলাম। এবার দেখো এ স্কোয়ার আর এতে গুণ করলে এ কিউব হয়ে যায়, 2/3 a কিউব বিসি প্লাস 2/3 AB কিউব সি মাইনাস 2a BC কিউব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের এই গুণফল। ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমার সুবিধার্থে। এটা হচ্ছে গুণফল। নেক্সট দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। বলেছে এবি একটি সরলরেখা আঁকো যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার আর পেন্সিল ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। এবি একটা সরলরেখা আঁকা হয়েছে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার সরলরেখা। এটা পেন্সিল কম্পাসের যেমন করে আগের বার বললাম, এখান থেকে চাপ কাটবে, এখান থেকে একটা চাপ কাটবে, আবার এখান থেকে দুটো চাপ কাটবে, দুটো যেখানে ছেদ করবে সেটা হচ্ছে তোমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো বলেছে এবি হচ্ছে 9 সেন্টিমিটার সরলরেখাংশকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এটা লিখবে। তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। বলেছে একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত কত? আধুলি, টাকা, 2 টাকার মুদ্রা বলেছে। 1 আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা হচ্ছে 200 পয়সা। তাহলে মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত 50, এই যে 50:100:200 মানে 1:2:4। এবার দেখো বিতে চলে আসছি। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে? তাহলে দেখো ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3 বলে দিয়েছে। তাহলে মিশ্রণটিতে জলের অনুপাতিক ভাগাহার 1/1+3 মানে 1/4, এবং ডেটলের অনুপাতিক ভাগাহার তাহলে কত হবে? 1/4 যদি জলের হয় তাহলে ডেটল হচ্ছে 3/4। তাহলে 240 মিলিলিটার ডেটল জল আছে 240 গুণ 1/4 মানে 60, 4 6 24, 60, আর ডেটল আছে 240 গুণ 3/4 মানে 180। তাহলে একটা হলো 60, অর্থাৎ জল হচ্ছে 60, ডেটল হচ্ছে 180। তাহলে মিশ্রণটির সঙ্গে যদি আরো 60 মিলিলিটার জল মেশানো যায়, শুধু দেখো 60 মিলিলিটার জল মেশাতে বলেছে, ডেটল কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে জল ও ডেটলের অনুপাত কত হবে? 60-এর সঙ্গে 60 যোগ করলে কত হয়? 120। 60 + 60 = 180। ডেটল তো কোনো পরিবর্তন হয়নি, ডেটলটা যা ছিল তাই লেখা হয়েছে। তাহলে 120 = 180 মানে 2:3। এবার দেখো পরেরটা, দেখো কি বলেছে। একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করো। দেখো এবার যদি গণিতের ভাষায় লিখি, বাঁ দিকে লিখলাম লোক, ডান দিকে লিখলাম সময় যা দিন হিসাবে প্রকাশ হচ্ছে। 4000 জন লোকের 190 বিয়োগ 30, কেন? 190 দিনের খাওয়া মজুদ আছে, 30 দিন পর চলে গেল, তাহলে 190 বিয়োগ 30 মানে 160। আর কজন চলে গেল? 800 জন চলে গেল। তাহলে 4000 জন তো থাকছে না, তা কজন থাকছে? 4000 বিয়োগ 800 মানে 3200 জন লোক থাকছে। তো কদিন চলবে? দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, অতএব লোক সংখ্যা কমলে সময় বাড়বে। ওই খাদ্যে 4000 জন লোকের চলবে 160 দিন। তাহলে ওই খাদ্যে একজন লোকের চলবে 160 গুণ 4000 দিন। তাহলে ওই খাদ্যে 3200 জন লোকের চলবে 160 গুণ 4000 বাই 3200 দিন মানে 200 দিন। তাহলে অবশিষ্ট খাদ্যে আরও 200 দিন চলবে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের চতুর্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এবার থেকে যেহেতু হলিস্টিক কার্ড চালু হচ্ছে,
তার জন্য এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তো এর আগে তোমার 3টে সেটের অঙ্কের প্রশ্ন এবং উত্তর করিয়েছি, সেগুলো যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো এই সেটের প্রথমে যেটা আছে, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন মান, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 1 গুণ 8 সমান 8। 25 টাকার 8% মানে ক টাকা? তো 25 টাকার 8% হচ্ছে 2 টাকা। কি করে হচ্ছে দেখে নাও। 25 গুণ 8/100, শতাংশ মানে তো আমরা জানি 100। 25 গুণ 8/100 যদি করি তাহলে 8 25 কত হয়? 200। 200/100 মানে 2 হচ্ছে, তো সঠিক হচ্ছে 2 টাকা। এবার দেখো লঘু অনুপাতের ক্ষেত্রে, তো সঠিক উত্তর হচ্ছে বি, পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হয়। কারণ লঘু অনুপাতের সংজ্ঞা অনুযায়ী পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হয়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, 3x + 1 বীজগাণিতিক সংখ্যামালাটির পদ সংখ্যা কটি? তো বীজগাণিতিক এর হচ্ছে 3x + 1 এর সংখ্যামালার পদ সংখ্যা হচ্ছে দুটি পদ কি কি? একটা হচ্ছে 3x আর 1। কয়টা দেখো, 45 ডিগ্রি কোণ। এই কোণটি কি কোণ? সূক্ষ্মকোণ নাকি সমকোণ নাকি স্থূলকোণ নাকি সরলকোণ? এটা সূক্ষ্মকোণ, কারণ আমরা জানি 0 থেকে বড় এবং 90 এর থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। পরেরটা 5 দেখো, 1 বছরের 1/3 অংশ মানে কত? তো 1 বছর মানে আমরা জানি 12 মাস, তাহলে 12 মাসের 1/3 মানে 12 গুণ 1/3 মানে 4 মাস হচ্ছে, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, +5 -+6 ++3 +-4, তো এটা কত? তো এটার মান হবে সঠিক হচ্ছে 2। দেখো এখানে করানো আছে কিভাবে 2 হচ্ছে, ঠিক আছে, তোমরা একবার দেখে নিও। এবার দেখো 7 নম্বর, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। এর মধ্যে দেখো এ নাকি বি নাকি সি নাকি ডি। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 1:1:2, কারণ হচ্ছে কোণগুলি কি কি? 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। তার জন্য তাদের অনুপাত হচ্ছে 1:1:2। এ বি ও সি এর ক্রমিক সমন্বয় থাকলে বি এর মান, তো এটা হচ্ছে √AC, এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ এ বি সি ক্রমিক সমন্বয় থাকলে a/b সমান b/c হয়, তাহলে এখানে b² সমান ac হচ্ছে, তাহলে b সমান √AC হচ্ছে। এবার দেখো পরের যেটা আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি। প্রশ্নমান 2 গুণ 4 সমান 8, প্রতি প্রশ্নমান 2 করে থাকছে। দেখো বর্গমূল নির্ণয় করতে বলেছে, তোমাদের 4225 না থাকে অন্য কিছু থাকতে পারে। তো আশা করি তোমরা সকলে বর্গমূল নির্ণয় করতে জানো, তবুও একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা 4225-কে দুটো ভাগে ভাঙলাম। এবার দেখো আমরা পরপর সংখ্যাগুলো বর্গ দেখছি। 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 42 থেকে বেশি হয়ে যাচ্ছে 49, তাহলে 6 6 36 লিখলাম। 6 6 36, তো 42 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা পাবো 6, আর এখানে ওপর থেকে 25-কে নামিয়ে আনলাম। এবার 6 এর ডবল কত হয়? 12, তা 12 লিখলাম। এবার দেখো 12-র পরে এমন কোন সংখ্যা রাখলে, মানে যদি 12-র পর এরকম আমরা দেখি, 12-র পর যদি 1 রাখি তাহলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করলে আমার 121 হচ্ছে। আচ্ছা, 12-র পর যদি 2 রাখি তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে আমরা দেখলাম 12-র পর যদি 5 রাখি এবং তাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা 625 পাচ্ছি। তাহলে তাই করলাম আমরা। তাহলে 125-কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 625 পাচ্ছি। তো আমাদের যেটা এখানে দেখো বর্গমূলের ফলাফল কত হলো? 65। 65 হচ্ছে 4225-এর বর্গমূল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? তাহলে আনুপাত মানে মোট আনুপাতিক ভাগ কত? 49 যোগ 1 হচ্ছে 50, তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ 49/50 × 250, মানে দেখো এখানে যদি হয় তাহলে কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 5 5 25, 49 গুণ 5 হচ্ছে 245 কুইন্টাল হচ্ছে উত্তর। তো সুতরাং লিখে দেবে 245 কুইন্টাল লোহা আছে। চলে আসবো পরের প্রশ্ন, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 আর 6:10, কোনটি বেশি মিষ্টি? তো দেখো প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ কত? 2/5, 2/5 মানে হচ্ছে 0.4, আর দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হচ্ছে 6/10 মানে 0.6, তাহলে 0.6 0.4 থেকে বড়। যেহেতু 0.6 0.4 থেকে বড়, তার জন্য সিরাপ যেখানে বেশি আছে তার জন্য সেটা মিষ্টি হয় বেশি, তার জন্য দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। এবার দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম হচ্ছে এখানে 4,20,000 টাকা। তাহলে প্রথম বাড়িটির দাম কত?
ধরি দুটি বাড়ির দাম যথাক্রমে 4x এবং 3x। তাহলে প্রশ্ন অনুসারে বলেছে 3x এর দাম বলেছে 4,20,000। তাহলে x এর মান এখান থেকে আমরা পেয়ে গেলাম 1,40,000। তাহলে 4x এর মান কত হচ্ছে 5,60,000। তো প্রথম বাড়ির দাম হচ্ছে 5,60,000। এবার দেখো পরের যে প্রশ্ন আছে, 12,100 টাকা মধু মানুষ কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কুন্তল কত টাকা হবে? কুন্তল কত? কুন্তল হচ্ছে 4। ঠিক আছে, এবার আমরা দেখে নেব। তো অনুপাতের ভাগগুলির যোগফল কত হচ্ছে? 2 + 3 + 4 + 2 হচ্ছে 11। তাহলে কুন্তলের প্রাপ্য টাকা মানে হচ্ছে কুন্তলের আনুপাতিক ভাগহার বাই মোট ভাগ ইন্টু মোট টাকা। তাহলে কুন্তল হচ্ছে 4 দেখলাম আমরা, 4/11 ইন্টু 12,100। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে 4,400 টাকা আমরা পেয়ে যাব। তো সঠিক উত্তর হচ্ছে 4,400 টাকা। এবার দেখো 6 নম্বর অঙ্ক, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 40 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? উত্তর, এটি একটি ব্যস্ত অনুপাতের সম্পর্ক। আর লোক সংখ্যা মানে জন এবং দিন সংখ্যা ব্যস্ততাপাতিক। 12 জন লোকের চলে 40 দিন, তাহলে একজন লোকের কত চলবে? একজন লোকের 40 গুণ 12 দিন চলবে। তো 40 জন লোকের চলবে 40 গুণ 12, মানে 40 জন লোকের তাহলে কম চলবে। 40 গুণ 12/40 মানে হচ্ছে 12 দিন। তো সঠিক উত্তর হচ্ছে 12 দিন। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি, 2 গুণ 4 = 8, প্রতি সমান 2। বিয়োগ করতে বলেছে 8x + 6y থেকে 2x + 3y বাদ দিতে বলেছে। তো 8x + 6y থেকে যদি 2x + 3y বাদ দিই, তো 2x টা মাইনাস হয়ে যাবে আর +3y মাইনাস হয়ে যাবে। তো 8x থেকে -2x বাদ দিলে কত হয়? 6x, আর +6y থেকে -3y বাদ দিলে কত হয়? +3y। তো এটা হচ্ছে এর উত্তর হয়ে যাবে। এবার 2 নম্বর দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 এর সঙ্গে যদি 3x আমরা গুণ করি, এটা দেখো, তো 4x এর সঙ্গে আমরা 3x গুণ করব আর 1 এর সঙ্গে 3x গুণ করব। এবার দেখো আমরা যেটা পাচ্ছি 12x² + 3x বর্গমিটার। এবার সরল করতে বলেছে a × b - c + b × c - a + c × a - b। তো এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা গুণ করে দিলাম ab - ac + bc - ab + ac - bc। এবার দেখো সবকটা কিন্তু কেটে যাচ্ছে, কেটে গেলে কিন্তু 0 হয়ে যাবে, তাই জন্য সরল ফল হচ্ছে 0। এবার আরেকটা সরল করতে দিয়েছে, দেখো a² + b² এর সঙ্গে গুণ দিয়েছে a² - b² + b² + c² + c² - c² + c² + a² × c² - a²। তো দেখো আমরা এখানে a + b a - b আবার a + b a - b এর ফর্মুলাতে আমরা পেয়ে যাব। তো সেই ফর্মুলাতে যদি ফেলি তাহলে a² এর হোল স্কয়ার মানে b² হোল স্কয়ার এইভাবে প্রত্যেকটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আলটিমেটলি এটা পাচ্ছি a⁴ - b⁴ + b⁴ - c⁴ - a⁴ দিয়ে আলটিমেটলি সবকটাই কেটে যাচ্ছে, দিয়ে হয়ে আছে 0। তো সরল ফল এখানেও হয়ে আছে 0। এবার গুণ করতে বলেছে a b c এর সঙ্গে a² + b² - 6c² গুণ করতে বলেছে। তো দেখো গুণ করে আমরা a b c এই পদটাকে যদি a² আবার +b² আর -6c² এর সঙ্গে গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি আলটিমেটলি এটা হচ্ছে আমাদের উত্তর পাচ্ছি। ঠিক আছে, এবার বলেছে 11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y - 5z হবে? তো এইখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা এর বিয়োগফলটা পেয়ে যাব। দেখো এখানে কিন্তু এখান থেকে এটা বিয়োগ করা হয়েছে, এবার মাইনাসটা এখানে গেলে প্লাস হয়ে যাবে, তো +7y, আবার মাইনাসটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা এখানে গেলে প্লাস হয়ে যাবে, +5z হয়েছে। তো এইভাবে দেখো আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি 18x - 10y - 4z। তাহলে এইটা হচ্ছে তোমাদের এইটা বিয়োগ করলে কিন্তু এই ফলটা পাওয়া যাবে। এবার কিছু দেখো এখানে কি বলেছে, নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নমান 3 × 2 = 6, প্রতিটি প্রশ্নমান 3 করে আছে। স্কেলের সাহায্যে একটি 8 সেন্টিমিটার সরল রেখাংশ অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য লেখো। 2 নম্বর কি বলেছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো, শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 3 নম্বর বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি অথবা 75 ডিগ্রি কোণ আঁকো, অঙ্কন চিহ্ন দিতে হবে। তো এগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, তোমরা সুন্দর করে এগুলো পড়ে নিও। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্নের উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট চাও সেটা অবশ্যই জানাবে। আর এটাই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। এর আগের যে 3টে সেট দিয়েছি আর এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা অনেকাংশে তো তোমাদের বলি তোমরা অবশ্যই আগে তোমাদের বইটা প্র্যাকটিস করো খুঁটিয়ে, তারপরে কিন্তু এই 4টে সেট ভালো করে দেখো, তবেই কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো পরীক্ষার জন্য হাতে যেহেতু তোমাদের বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো।
তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।